গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। ওহ, কি গেলো রে বাবা। ওহ, ঠিক বেরোবার মুখে আজকেও ফট করে গিন্নির শরীরটা খারাপ হয়ে গেল। এখন নিজের হাতে ডাল ভাত রেঁধে রাজসভায় পৌঁছতে পৌঁছতে যে কত বেলা হয়ে যাবে কে জানে। আর আমার একটু দেরির জন্যে তো ওই মন্ত্রী আর সেনাপতি তৈরি হয়েই বসে থাকে। ব্যাস অমনি শুরু হয়ে যাবে মহারাজের কাছে আমার নামে লাগানো। কি গো দাদু, রান্না করতে বসেছো যে? দিদিমার শরীর কি আজও খারাপ? আর বলিস না, জ্বরটা ছেড়ে গিয়েও আবার এসেছে। এমন আতান্তরে পড়ে গেছি না। না না, তোমায় আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না। আমাদের বাড়ি থেকে আমি তোমার আর দিদিমার জন্য খাবার নিয়ে আসছি। বাড়ি থেকে নিয়ে আসবি? আহ, বাঁচালি দিদি। তাহলে আমি চট করে পাশের গ্রামের বৈদ্যর কাছ থেকে তোর দিদার ওষুধটা নিয়ে আসি। গোপাল এলে আজ একটা হেস্তনেস্ত তো করতেই হবে। রোজ রোজ এই দেরি আর তো মানা যায় না। মহারাজের জয় হোক। আচ্ছা গোপাল, তোমার এখন আসার সময় হলো? এখন তো সভা ভঙ্গের সময় হয়ে গেছে। আগে না মহারাজ, ওই আমি বাড়ির কাজে একটু অজুহাত দেখিও না। রোজ রোজ তুমি দেরি করে আসছো, তার জন্য তোমার কিন্তু শাস্তি প্রয়োজন। ঠিক আছে মহারাজ, কি শাস্তি দেবেন দিন। আমি বুঝতে পারছি 5 জনের 5 কথায় আপনি আমার উপর রেগে গেছেন, তাই যাই বলি না কেন সেটা অজুহাত বলেই মনে হবে। কিন্তু ওই প্রকৃত কারণবশতই আমার আসতে দেরি হয়েছে মহারাজ। বাজে তর্ক করো না তো। আমি লক্ষ্য করে দেখেছি গত 7 দিন ধরেই তুমি দেরি করে আসছো। আর এটা শুধু আমার একার কথা নয়, এটা সবার সকলের কথা। এবং তুমি আর সেভাবে তো মজার কথা বলছো না বেশ কিছুদিন। তোমার যেটা কাজ, তুমি সেই কাজ থেকে দূরে সরে থাকছো। মানে সোজা বাংলায় যাকে বলে ফাঁকি মারছো। আর তোমার হাসি ঠাট্টা বন্ধ থাকার কারণে মহারাজের হাসিতেও ব্যাঘাত ঘটছে। আর এই ব্যাঘাত মহারাজের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর মহারাজের স্বাস্থ্যের অবনতি মানে রাজ্যের স্বাস্থ্যের অবনতি, বুঝলে গোপাল? আমরা শুধু খেটে মরবো আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে না। সুতরাং গোপাল, আমি ঠিক করেছি তোমার এই কাজের গাফিলতির জন্য একটা শাস্তি তোমায় পেতেই হবে। যথাজ্ঞা মহারাজ, আপনার শাস্তি আমি মাথা পেতে নেব। তোমার শাস্তি হলো তোমার সকল সম্পত্তি, তোমার বাড়ি আজ থেকে রাজ সম্পত্তিতে পরিণত হলো। আজ থেকে তুমি ওই বাড়িতে আর থাকতে পারবে না, এবং আজ থেকে তোমার এই চাকরিটাও চলে গেল। বেশ, আপনার যদি এটাই ইচ্ছে হয় তাহলে তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে মহারাজ। শাস্তিটাও শর্ত? বেশ, তুমি দীর্ঘদিন ধরে নানান ব্যাপারে তোমার বুদ্ধি দিয়ে আমায় সাহায্য করে এসেছো। অতি দুঃখের দিনেও হাসি তামাশা করে আমার মন ভালো করে দিয়েছো। তাই তোমার একটা শর্ত না হয় মেনেই নিলাম। মহারাজ, আমি বাড়িতে না হয় থাকবো না, কাজ না হয় আমার চলে যাবে, কিন্তু ওই বাড়িতে আমার বাবার একটা মূর্তি আমি প্রতিষ্ঠা করেছিলাম, সেটা নিয়ে যাওয়া সম্ভব নয়। তো আমি প্রত্যেক দিন ওই মূর্তিতে ফুল দিতে আর প্রণাম করতে আসব। এই কাজটা করতে যেন আমাকে বাধা না দেওয়া হয়। এতে এতে আমার বাবার অপমান হবে। না গোপাল, তোমার বাবার অপমান মানে আমার রাজ্যের অপমান, আমার অপমান।
এ কাজে কেউ তোমাকে বাধা দেবে না। ইচ্ছে করলে তুমি তোমার বাবার মূর্তিতে নিশ্চয়ই ফুল দিয়ে আসতে পারো। যথাজ্ঞা মহারাজ। তাহলে মহারাজ ও কি আজ থেকেই গৃহত্যাগী হবে? না মন্ত্রী না, এতটা নিষ্ঠুর হওয়া উচিত নয়। গোছগাছ করার জন্য আজকের দিনটা একটু সময় নিই, কাল সকালে তো ওকে গৃহত্যাগ করে চলেই যেতে হবে। মহারাজ, আমি গৃহত্যাগী হয়ে কর্মত্যাগী হয়ে এই রাজ্যে থাকতে পারবো তো? হ্যাঁ, তা পারবে। তুমি আর সময় নষ্ট না করে বাড়িতে গিয়ে গোছগাছ করে নাও। মন্ত্রী মশাইয়ের সবটাতেই তাড়াহুড়ো। আচ্ছা, আমাকে দেখলে কি আপনার ওই পেটে কামড়ানি শুরু হয়? যত সব আহাম্মকের মতো কথা। কাউকে দেখলে কারো পেট কামড়ানি শুরু হয় না। কেন? এই তো একটু আগেই তো বললেন যে আমার কথা না শুনলে মহারাজের শরীর খারাপ হয়। তা কারো কারো কথা শুনলে পরে কারো যদি শরীর ভালো হতে পারে, তাহলে কাউকে দেখলেও কারো কারো পেট কামড়ানি শুরু হতেই পারে। আপনি বিচক্ষণ মানুষ, আপনাকে আমি আর কি বোঝাবো। মেলা বকো না তো গোপাল, যাও যাও নিজের চরকায় তেল দাও গিয়ে। গোপাল, কথা বাড়িও না, কথা বাড়িও না। তুমি মহারাজের কথা মতো বাড়িতে গিয়ে জিনিসপত্র গোছাবার কাজটা শুরু করে দাও, এতে তোমারই সুবিধে। ঠিক বলেছেন সেনাপতি মশাই। হ্যাঁ, আমি তাহলে চলি মহারাজ, চলি গো সকলে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার ঠিক এইখানে। বাবা, এত তোমার মনে দৃঢ়তা! বেশ, দেখা যাক। তুমি এখন এসো। যথাজ্ঞা। কি বলছো কি? এই বয়সে বাড়ি ছাড়তে হবে? তোমার আলসেমির জন্যেই এসব হয়েছে। হ্যাঁ, আমি এসব বাড়ি টাড়ি ছাড়ার কথা জানি না বাবা। আমি এই বয়সে এখন রাস্তায় গিয়ে দাঁড়াতে পারবো না। হ্যাঁ, আহা, আমি কি বলেছি যে রাস্তায় দাঁড়াতে হবে? তোমার কি আমার বুদ্ধির উপর এতটুকুও ভরসা নেই গিন্নি? না, নেই। তোমার বুদ্ধির ওপর একটুও ভরসা নেই আমার। ছি 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 ছি, যে মহারাজ তোমাকে এত ভালোবাসতো, সেই মহারাজই কিনা তোমাকে বাড়ি ছাড়া করলো। দেখো গিন্নি, আমার নামও গোপাল ভাঁড়। আমাকে পথে বসায় এ সাধ্যি কারো নেই, বুঝলে? তুমি থাকবে রাজরানীর মতো, আর আমি থাকবো আমার মতো। তবে হ্যাঁ, দুজনে কটা দিন একটু আলাদা থাকতে হবে, তারপর যেমন চলছিল তেমনই চলবে। তুমি শুধু আমার কথা মতো চলবে। মহারাজ, একবার লোক পাঠিয়ে দেখে নেওয়া দরকার যে গোপাল সত্যি সত্যি গৃহত্যাগী হয়েছে কিনা। শুধু একবার ঘরটা পরিদর্শন করে আসলেই হবে না মহারাজ। আর ঘর পরিদর্শনের সাথে সাথে ওই ঘরে কাউকে থাকতেও হবে। কেন থাকতে হবে কেন? আর মহারাজ, ও যদি বাবার মূর্তিতে মালা দিতে আসার নাম করে থেকে যায় তখন, তাহলে তো ওকে ওই ভিটে ছাড়া করা গেল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো খারাপ বলনি। তাহলে কি করা উচিত বলো তো মন্ত্রী? তাহলে রাজবৈদ্যকে ওর বাড়িতে এখন কটা দিন পাহারার জন্য রাখা হোক। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আমার কিছু ওই পড়াশোনা আর জড়িবুটি সংক্রান্ত কাজ আছে, সেগুলোও না হয় ওখানে বসেই সেরে ফেলবো। বেশ, বৈদ্য, সেই কথাই রইল। তুমি যাও, আজ থেকে তুমি গোপালের বাড়ি গিয়ে থাকবে। আর কঠিনভাবে নজর রাখবেন যাতে গোপাল ফুলমালা দিতে এসে ওখানে কোনো মতেই থেকে না যায়। না মহারাজ, না। আমার দৃষ্টি এড়িয়ে কোনো কাজ হবে সেটা হতে পারে না। আমি চোখ কান খোলা রাখবো। ও এলে যতক্ষণ না যায় ততক্ষণ আমি জানালার ধারে নয়তো ওই দরজার ধারে দাঁড়িয়ে থাকবো। বেশ, তবে তাই হোক। হ্যাঁ রানীমা, মহারাজ আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছেন। মহারাজের
এতটা কঠোর হওয়া উচিত হয়নি। আমি আজ রাতেই মহারাজকে অনুরোধ করব যাতে তোমাদের সম্পত্তি ফিরিয়ে দেন। না রানীমা, আমার উনি বলেছেন যে বুদ্ধি করে 3 দিনের মাথায় আমাকে বাড়ি নিয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, গোপাল যদি বলে থাকে তাহলে নিশ্চয়ই ও 3 দিনের মাথায় তোমাকে ঠিক বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। গোপালের বুদ্ধির ওপর আমার ভরসা আছে। আমার নেই, আমার না বড্ড ভয় করছে রানীমা। তুমি নিশ্চিন্তে থাকো গোপাল গিন্নি, তোমার বাড়ি ফিরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। গোপালের বুদ্ধি সম্পর্কে কারো কোনো রকম দ্বিধা থাকা উচিত না। আমি মনে করি গোপাল এই রাজ্যের সেরা বুদ্ধিমান লোক। নমস্কার রাজবৈদ্য, আমি এলাম। কেন? ওই যে কথা মতো বাবার মূর্তিতে ফুলমালা দিতে। বেশ, এসো এসো, তবে বেশিক্ষণ থাকা যাবে না কিন্তু, আর ঘুমিয়ে টুমিয়ে পড়ো না যেন। না না না, বাবার মূর্তিতে মালা দিতে এলে কেউ ঘুমিয়ে পড়ে নাকি? হ্যাঁ, আর ঘুমিয়ে পড়লে আপনার থেকে না হয় ঘুম কাটানোর ওষুধ খেয়ে নেবো। হ্যাঁ, ঠিক আছে বদ্যি মশাই, তবে আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আহা, আবার কে এলো? গোপালের বাড়িতে এত লোক আসে নাকি? তুমি আবার কি করতে? এই বাবাকে আবার প্রণাম করতে এলাম আর কি। বেরিয়ে যাচ্ছিলাম, তা ওই বাবার জন্য মনটা কেমন হু হু করে উঠলো, মানে কেমন কেমন করলো আর কি। হ্যাঁ, তাই আবার আর একবার প্রণাম করতে চাই। ঠিক আছে, এসো, প্রণাম করে যাও। আবার কি করতে এসেছো তুমি? ওই যে আমার বাবার জন্য মন কেমন করলো যে। কিন্তু বারবার দরজা খুলতে আর বন্ধ করতে যে বেরিয়ে যাচ্ছে আমার প্রাণ। মহারাজ, মহারাজ, আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। এ কি বৈদ্য, তুমি এত উত্তেজিত কেন? কি হয়েছে? সারা দিন সারা রাত ধরে গোপাল আমাকে পাগল করে মেরেছে মহারাজ। তা আপনি কোনো পাগলামোর ওষুধ খেয়ে নিলেন না কেন? হ্যাঁ, মন্ত্রী মশাই, এখন এটা ওই মস্করা করার সময় নয়। আমি গণনা করে দেখলাম রাজবৈদ্যর মস্তিষ্ক বিকার যোগ চলছে। আরে, এ তো মহা অনামুখ মার্কা লোক, আমাকে বলে কিনা মস্তিষ্ক বিকার। হ্যাঁ, শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো বৈদ্য, শান্ত হয়ে বসে বলো তো কি হয়েছে। কি আর বলবো মহারাজ, কি আর বলবো। গোপাল আপনার কাছ থেকে অনুমতি নিয়েছিল যে ওর বাবাকে প্রণাম করতে আসবে, কিন্তু কাল থেকে আমি যখন ওর বাড়িতে পাহারা দিতে বসেছি, ও দিনে অন্তত 50 বার এসে ও আমাকে বিরক্ত করে মেরেছে। 50 বার? হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ 50 বার। একবার বলে ফুল দেব, তো আর একবার বলে মালা দেব, আবার বলে প্রণাম করব। পরক্ষণেই এসে বলে আবার ওই মন কেমন করছে বাবার জন্য। গোপালের বুদ্ধির সত্যি জবাব নেই। বাড়ি ছেড়েও শুধু বুদ্ধির জোরেই বাড়িতেই থেকে যাচ্ছে, আর পাহারাদারকে পাগল বানিয়ে ছাড়ছে। আচ্ছা মন্ত্রী, এই অবস্থায় কি করা যায় বলো তো? আপনি কি চাইছেন মহারাজ? আমার তো মন চাইছে গোপালকে ওর এই বুদ্ধির জন্য ক্ষমা করে দিতে।
বেশ বেশ, তবে আমি সেনাপতিকে পাঠাচ্ছি। সেনাপতি, তুমি ওকে আরো দৃঢ়তার সাথে আটকাবার চেষ্টা করবে। এর পরেও যদি গোপাল একই রকম ভাবে তার কাজ চালিয়ে যেতে থাকে, তখন না হয় ভেবে দেখা যাবে। একদম সঠিক। যথা আজ্ঞা মহারাজ, আমি গোপালের বাড়ি যাচ্ছি তাহলে। আরে গোপাল, তুমি এখনো বসে আছো? মানে ওই বাড়ি ছেড়ে যাওনি? আরে আমার ঘরের দরজা তো বন্ধ, তাই বাড়ি ছাড়ার কথা উঠছে কেন মশাই? আমি তো বাবার মূর্তিতে প্রণাম করতে এসে সেই কখন থেকে হাতে মালা নিয়ে বসে আছি। দেখুন সেনাপতি মশাই, আপনি কিন্তু কাজে ফাঁকি মারছেন, তাই ভাবছি মহারাজের কাছে আপনার নামে আমি নালিশ করতে যাব। আরে না না, দরজা খুলে দিচ্ছি, প্রণাম করে যাও। আর শোনো, এই বারবার দরজায় ধাক্কা দেওয়ার দরকার নেই, দরজা খোলাই থাকবে। আসবে, প্রণাম করবে, চলে যাবে। কিন্তু ওই বেশিক্ষণ প্রণাম করার অছিলায় এখানে থাকলে চলবে না। আর শোনো, খবরদার ঘুমিয়ে পড়বে না যেন। আরে না না, ঘুমোবো কেন? আমি কি আপনার মতো কুম্ভকর্ণ নাকি? কি বললে? এই মা, শুনতে পেলেন না? না, বলছিলাম যে আপনি খুব ভালো লোক। সেনাপতি মশাই, কি হলো? কি হলো? কি হলো? হ্যাঁ হ্যাঁ, মালা দিতে এসেছিলাম, মালা দিয়ে চলে যাচ্ছি। ও ও, কানের সব পোকা একেবারে বের করে দিল দেখছি। হ্যাঁ, এই শোনো, এই এত চেঁচিয়ে বলার দরকার নেই। কি বলার দরকার নেই? বললাম তো দরকার নেই, না বলেই চলে গেলে পারতে। ও না, মানে বাবার মূর্তিতে মালা দিতে এসে আমি আপনার মতো ঘুমিয়ে পড়েছি কিনা সেটা জানানোর জন্যই তো চেঁচিয়ে পাড়া মাত করে আপনাকে জানিয়ে গেলাম। কেননা ঘুমিয়ে পড়াটাও তো আমার অপরাধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তুমি এখান থেকে বিদেয় হও দেখি। বাপ, ওরে বাবা, আবার মূর্তিমান বিভীষিকা গোপাল। গোপাল, তুমি তলোয়ারে হাত দিয়েছো কেন? দেখছিলাম ওই তলোয়ারের ধারটা ঠিক আছে কিনা। কেননা আপনারা তো আমাকে আমার নিজের বাড়ি থেকে খেদিয়ে দিয়েছেন, তাই আমি এখন বনবাসী, সেখানে আমার যে একটু ধারালো অস্ত্রের প্রয়োজন। এই গোপাল, তুমি কি আমার এই তলোয়ারটা চুরি করার মতলবে ছিলে নাকি? হ্যাঁ, এ মা, না না সেনাপতি মশাই, কি যে বলেন, চুরি? ছি 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 ছি, আমি শুধু আপনার ঘুম ভাঙার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, আপনার ঘুম ভাঙলে আপনার অনুমতি নিয়ে ওই তলোয়ারটা নিয়ে ভাগলবা হতো। বেশ বেশ, এবার যাও তো তুমি। কিন্তু তলোয়ার? ওটা তুমি পাবে না। এই দেখো, ও সেনাপতি মশাই, আরে দাঁড়ান না, আরে দাঁড়ান না, দাঁড়ান, তলোয়ারটা দিন না আমাকে, দিন না ও সেনাপতি মশাই। মুশকিল, দেবো না, দেবো না, দেবো না, দেবো না বলছি তো, দেবো না। খুব জোর বেঁচে গেছি। মনে হচ্ছে গোপাল আমাকে দেখতে পায়নি। এখন এখন ভালো করে ঘুমটা দিতে হবে। সেনাপতি মশাই টুকি। বাপরে বাপ, আবার গোপাল! আপনার তলোয়ারটা দিন না। গোপাল, আমি এখন কাজে আছি, তুমি তলোয়ার নিয়ে চলে যেতে পারো না। আচ্ছা আচ্ছা, আমার তলোয়ার তোমার কি কাজে লাগবে শুনি? হ্যাঁ,
বনের গাছ কাটতে কাজে লাগবে। না না, তুমি পাবে না, আমাকে এবার একটু শান্তিতে থাকতে দাও দেখি। না না, আমার যে তলোয়ারটা খুব প্রয়োজন। বনে বাঘ সিংহ আছে, আমি তাদের সঙ্গে লড়াই করব কি করে? আরে বাবা, তুমি তলোয়ার দিয়ে বাঘ সিংহের সঙ্গে লড়াই করতে পারবে না গোপাল। ঠিক আছে, আমাকে যদি কোনো বাঘ নিয়ে চলে যায় তার দায় কিন্তু আপনার থাকবে। হ্যাঁ, মহারাজ হয়তো জানতে পারবেন না, তাই আপনাকে শাস্তি দেবেন না, কিন্তু ঈশ্বর ঠিক জানতে পেরে আপনাকে কঠোর শাস্তি দেবেন, এই বলে গেলাম। হ্যাঁ, ওহ, মাথাটা মনে হয় খারাপ করে তবে ছাড়বে। মহারাজ মহারাজ মহারাজ, গোপাল আমাকে দুদণ্ড ভালো করে ওই বাড়িতে টিকতে দিচ্ছে না, আমাকে খেতে দিচ্ছে না, ঘুমোতে দিচ্ছে না, আমাকে একেবারে পাগল করে ছাড়ছে। তাহলে মন্ত্রী, এবার তুমি গোপালের বাড়ি গিয়ে পাহারা দাও। ওরে বাবা, আমি না না, আমি ওসবের মধ্যে নেই মহারাজ। রাজবৈদ্য আর সেনাপতিকে গোপাল পাগল বানিয়ে ছেড়েছে, আমাকে পেলে তো জ্যান্ত ছাগল করে ছেড়ে দেবে। তাহলে স্বীকার করছো তো, গোপালের বুদ্ধির ধারে কাছে দিয়েও তোমরা কেউ যেতে পারো না? স্বীকার করছি মহারাজ। তাহলে এমন একজন ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন লোককে কি শুধু ফাঁকিবাজির দোহাই দিয়ে ভিটে মাটি কেড়ে নিয়ে বিতাড়িত করা যায়? আমি এতদিন একটা কথাও বলিনি মহারাজ, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। 5 জনের 5 কথা শুনে গোপালের উপর আপনি ঠিক বিচার করেননি। আমি খোঁজ নিয়ে জেনেছি যে গোপালের স্ত্রী খুবই অসুস্থ ছিলেন। মহারাজ, গোপাল আমাদের এই কৃষ্ণনগরের সম্পদ, সে যদি ভিটে মাটি ছেড়ে চলে যেতে বাধ্য হয় তাহলে ক্ষতি তার হবে না, ক্ষতি হবে আমাদের এই কৃষ্ণনগরের মহারাজ। ঠিক কথা, তাহলে গোপালকে ডেকে পাঠাও। মহারাজের জয় হোক। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। শুধু বুদ্ধি দিয়ে তুমি রাজবৈদ্য আর সেনাপতিকে যেভাবে নাজেহাল করে ছেড়েছো। মামা, তাই নাকি? আমি বুঝেছি, তোমার মতো বুদ্ধিমান লোক এই রাজ্যে আর নেই। আর তোমার সেই বুদ্ধির জোরে তোমার হারিয়ে যাওয়া সম্পত্তি আবার ফিরে পাওয়ার সামর্থ্য রাখো। তাই আমি ঘোষণা করছি যে তুমি তোমার হারিয়ে যাওয়া বিষয় আশয় আবার ফিরে পেলে। মহারাজের জয় হোক। আচ্ছা, এই কদিন তোমার স্ত্রী কোথায় ছিল বলো তো? না 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 না, আমার না খুব অন্যায় হয়েছে। তোমার স্ত্রীর খোঁজ না নিয়েই তোমাকে আমি গৃহ ছাড়া করেছিলাম। মহারাজ, আমার স্ত্রী রানীমার সঙ্গে ছিল, খুব আরাম আর স্বাচ্ছন্দ্যে। বাহ গোপাল বাহ, তোমার বুদ্ধির সত্যি কোনো তুলনা নেই। যাও যাও যাও, নিজের বাড়ি ফিরে গিয়ে আবার সুখে সংসার করো। আচ্ছা, গোপাল আবার ঠিক ফাঁদ কেটে বেরিয়ে গেল। দুঃখ করবেন না মন্ত্রী মশাই, কি আর করবেন বলুন? ওই যে বাংলায় একটা কথা আছে না, বোকায় খেটে মরে আর বুদ্ধিমানের ভুঁড়ি বাড়ে। বেড়ে বলেছ গোপাল।